বর্তমানে যারা মাদ্রাসায় পড়ছেন তাদের অধিকাংশ তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদের কর্মক্ষেত্রটাকে সীমাবদ্ধ রাখছেন, বা যদি আমি বলি যে রাখতে বাধ্য হচ্ছেন, এইটার কারণটা আসলে কি সিলেবাস নাকি তাদের মানসিকতা? রাষ্ট্র চাইলে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রকে অনেক ব্যাপক করতে পারে। আমরা একটা সময় দেখতাম যে মানুষের মধ্যে পড়ার খুব একটা আগ্রহ কাজ করত। এই জেনারেশনের মানুষজনের মধ্যে বই পড়ার আগ্রহটা অনেক কম। আত-তাওয়াসসু ফিল মারিফা, জ্ঞানের গভীরতা নয়, ব্যাপকতা। এখন ছাত্রদের মধ্যে অনেকে যারা জ্ঞান অর্জন করতে চায় তাদের মধ্যেও এটা গভীরতার চাইতে ব্যাপকতাকে তারা প্রাধান্য দিচ্ছে। এজন্যই যে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় যে অনেক পেজ ফলো করে রাখলে সেখান থেকে একটা দুইটা বিষয় আসছে, এটাকেই জ্ঞান মনে করা হচ্ছে। আজকের যারা শিক্ষার্থী তাদের মধ্যে নৈতিকতার অনেক অভাব পরিলক্ষিত হয়। আপনার কাছে এর কারণ কি মনে হয়? কোরআনে কারীমের যে একটা আয়াত আছে, আল্লাহকুমুত তাকাসুর, আধিক্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিসের? এখন আমার পরিচিতির আধিক্য। আমি পরিচিতি কিভাবে করতে হবে, আমার যে কোনো একটা অনৈতিক কাজ আমি করে ফেলি, সেটা ভিডিওতে দিয়ে দিচ্ছি। সাধারণ শিক্ষার ক্ষেত্রে তো সার্টিফিকেশনের একটা অন্যতম গুরুত্ব আছে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে তো ওই গুরুত্বটা নাই। তো এইখানে যুক্তিটা কি আসলে? একজন শিক্ষক নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। ভাই, একজন সাধারণ মানুষ যিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন যে তিনি নিজে নিজে কোরআনকে বুঝতে চান, আপনার তরফ থেকে তার জন্য কি পরামর্শ থাকবে যে তিনি কিভাবে শুরু করতে পারেন? আমরা যেন খুব সুন্দর করে বলি যে বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আরবি ভাষা আমার প্রাণের ভাষা। বর্তমানে কয় মাদ্রাসা থেকে যারা পড়াশোনা শেষ করছেন তাদের জন্য কি আসলে চাইলেই অন্য কোনো কর্মক্ষেত্র বেছে নেওয়া সম্ভব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রকমারি কর্তৃক আয়োজিত সিরাতুল মুস্তাকিমের আরও একটি আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল্লাহ মারুফ। আজকে আমরা আলোচনা করব শিক্ষা বিষয়ক অথবা উচ্চশিক্ষা বা আরবি শিক্ষার যে নানান ধারা উপধারা পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে এই বিষয়ের আলোচনার জন্যে আমাদের সাথে উপস্থিত আছেন শেখ মহিউদ্দিন ফারুকী ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন ফারুকী ভাইয়ের ব্যাপারে আমরা আরেকটু বলি। ইতিমধ্যেই ফারুকী ভাই বেশ পরিচিত মুখ। আমরা যারা মাদ্রাসা অঙ্গনে আছি অথবা মোটামুটি জাতীয় অঙ্গনে বিভিন্ন মিডিয়ার চোখ রাখি, তারা প্রত্যেকেই কম বেশি মহিউদ্দিন ফারুকী ভাইকে চিনি। মহিউদ্দিন ফারুকী ভাই মদিনা ইউনিভার্সিটিতে দীর্ঘ 10 বছর অনার্স, মাস্টার্স, এমফিল এবং শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি মার্কাজুল লোগাতিল আরাবিয়া বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। ফারুকী ভাইয়ের সাথে আমার চমৎকার একটি মিল আছে। বাংলাদেশে আরবি ভাষার পুরোধা ব্যক্তিত্ব এবং একজন বটবৃক্ষ ছিলেন মাওলানা শহীদুল্লাহ ফজলুল বারী রহিমাহুল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং ফারুকী ভাই দুজনকেই বারী সাহেব রহিমাহুল্লাহর ছাত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। ফারুকী ভাই, আমরা আজকে আপনার সাথে শিক্ষা নিয়ে যেই আলাপটা করতে চাই, প্রথমে আপনার কাছে আমরা জানতে চাই শিক্ষা ব্যাপারে আপনার ধারণাটা কি? শিক্ষা আসলে কি? এটা কি বোঝায়? আপনাকে ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে সূচনা করার জন্য বা শুরু করার জন্য। শিক্ষার বিষয়টি মূলত আমি যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে দার্শনিকদের যে আলোচনা রয়েছে সেই আলোচনার দৃষ্টিকোণ থেকে বলে যে নৈতিকতা শেখা কিংবা শিক্ষা বিষয়টা হচ্ছে নিজেকে জানা এবং পারিপার্শ্বিক বিষয়গুলোকে বুঝতে পারা। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করা হয়, তাহলে রবকে চেনা হচ্ছে শিক্ষার প্রধান দিক। যে আমার রবকে আগে চিনতে হবে, রবকে জানতে হবে, তারপর নিজেকে জানতে হবে এবং সমাজকে পরিচালনা করার মতো এবং সমাজকে লিড দেওয়ার মতো যোগ্যতা যেন তার ভেতরে আসে। এটা একটা শিক্ষার গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি আরেকটি দিক হচ্ছে যে একজন মানুষ যেন সেই শিক্ষার মাধ্যমে সে তার দিন ও দুনিয়া, অথবা বলা যায় তার এই স্বাভাবিক ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবন, দুটো জায়গায় যেন সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে শিক্ষায় সে তার রবকে চিনতে পারল না, সে শিক্ষাটা কেমন যেন কোনো শিক্ষাই রইল না। শিক্ষার সাথে এখানে ইসলাম এবং স্বাভাবিক যে দার্শনিকদের আলোচনা একটা ভালো দিক মিল আছে, সেটা হচ্ছে নৈতিকতার দিক। আচ্ছা, উভয় শিক্ষায় নৈতিকতা এবং চারিত্রিক দিকটাকে উৎকর্ষ সাধন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আচ্ছা, নৈতিকতা কি এটার কোনো পার্থক্য আছে? অর্থাৎ ইসলামী শিক্ষার নৈতিকতা একরকম, জাগতিক শিক্ষার নৈতিকতা ভিন্ন রকম, এরকম কোনো ব্যাপার কি আছে? কিছু জায়গাতে মিল আছে। নৈতিকতা বলতে স্বাভাবিক সৌন্দর্য, স্বাভাবিক চারিত্রিক উৎকর্ষ
এবং মানুষের সাথে স্বাভাবিক সুন্দর করে কথা বলা, অপরাধে জড়িত না হওয়া। তবে ইসলামের যে দৃষ্টিকোণটা সেই জায়গায় গেলে দেখা যাবে যে অপরাধের হয়তো বিভিন্ন দিক হতে পারে। ইসলাম যেটাকে অপরাধ বলছে, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেটাকে তারা অপরাধ মনে করছে না, সংস্কৃতি মনে করছে, হুম, কালচার মনে করছে। হুম, হুম, হুম। কিছু দিক থাকবে এমন যেটাকে ইসলাম বলছে যে সুন্দর করা উচিত, হয়তো স্বাভাবিক শিক্ষা সেটাকে করা উচিত নয় ভাবছে। তো নৈতিকতার একেবারে খুব ডিপলি আলোচনায় চলে গেলে দেখা যাবে যে সেখানে হয়তো পার্থক্য হতে পারে। তো মৌলিক জায়গাতে নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ, সৌন্দর্য এটা এক বলা যেতে পারে। আজকের যারা শিক্ষার্থী তাদের মধ্যে অনেকেই বলে থাকেন শিক্ষাবিদগণ, নৈতিকতার অনেক অভাব পরিলক্ষিত হয়। আপনার কাছে এর কারণ কি মনে হয়? এর প্রধান কারণ হচ্ছে আসলে শিক্ষাই তো নেই। শিক্ষা আচ্ছা। অর্জন করলেই তার ভেতরে নৈতিকতার প্রভাব কিংবা শিক্ষার প্রভাব পরিলক্ষিত হবে। এখন আমাদের প্রতিষ্ঠানগুলোতে মূলত শিক্ষাই নেই। এবং আরেকটি দিক হচ্ছে এই শিক্ষা অর্জন করবে কার কাছে? দুঃখজনকভাবে এটা তো স্বভাবতই আমরা শিক্ষকের কাছ থেকেই শিখব। হুম, তো শিক্ষক যেখানে নৈতিকতাহীন, শিক্ষক যেখানে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষার্থী তো শেখার সুযোগই পাচ্ছে না। শেখার জায়গাই তো প্রতিষ্ঠান এবং শিক্ষক। দুটো জায়গায় অনৈতিকতা। সেজন্য আসলে নৈতিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে এবং ব্যাপকভাবে আমরা অনৈতিক কার্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে সমাধানটা আসলে কেমন হওয়া উচিত? সমাধানটা প্রধানত আ দ্বীনি বিষয়টাকে সামনে রাখা। দেখুন, পৃথিবীর সব দ্বীনের মধ্যে মানে ধর্ম বা চিন্তা চেতনা যেগুলো বলি আমরা, এই সবগুলোর মধ্যেই কিন্তু নৈতিকতার একটা বিষয়কে গুরুত্ব আরোপ করা হয়। হুম, হুম, হুম। সেক্ষেত্রে ইসলামিক জীবন ব্যবস্থা যেটা দ্বীন, অন্যগুলো কিন্তু দ্বীন বলা যায় না। এটা তো একটা দ্বীন। তো ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আ নৈতিকতা এবং সৌন্দর্য এগুলোকে আরো ব্যাপকভাবে চিন্তা করা হয়েছে। মানুষের অধিকারকে চিন্তা করা হয়েছে খুব ব্যাপকভাবে। এখানে মানুষের সম্পর্কটাকে চিন্তা করা হয়েছে অনেক সুন্দর দৃষ্টিকোণ থেকে। তো সেজন্য সকলেই যদি তার ধর্মীয় দিকটাকে গুরুত্ব দেয় এবং বিশেষভাবে যদি মুসলমান শিক্ষার্থী হয়ে থাকে বা মুসলিম দেশ হয়ে থাকে, হুম, হুম, হুম। সেখানে ইসলামটাকে পরিপূর্ণভাবে গুরুত্ব দেয়া হয়, তাহলে নৈতিকতাটা সহজে আসবে। দ্বিতীয় দিক হচ্ছে আ ইসলামের বিষয় মানিত হচ্ছে কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার এবং সিরাতটাকে যদি নিয়ে আসা হয় হুম, হুম। সহজে নৈতিকতা আসবে। দ্বিতীয় দিক যেটা সেটা হচ্ছে যে একজন শিক্ষক নৈতিকতার মানদণ্ডে ভালো হতে হবে, উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হতে হবে। এখন এই জায়গাটায় আমরা সংকটের মধ্যে আছি। সব জায়গাতেই। শিক্ষক সেই নৈতিকতায় উত্তীর্ণ না। তো যদি আমরা এমন শিক্ষক দিতে পারি যারা নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ এবং তাদের কথা, কাজ, আচরণ, উচ্চারণ সবকিছুতে সৌন্দর্য আছে, নৈতিকতা আছে, আশা করি আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা নৈতিকতা শিখতে পারবে ইনশাআল্লাহ। ভাই, শিক্ষকরা নৈতিকতা বিবর্জিত হওয়ার কারণে তাদের কাছে যারা শিক্ষা নিচ্ছেন, শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত। কিন্তু এই শিক্ষক মানে আজকের যারা শিক্ষক, আ তারাও তো এমন শিক্ষকের কাছে পড়েছেন, শিক্ষা নিয়েছেন যারা নৈতিকতা সমৃদ্ধ ছিলেন। তারা শিখেছেন কিন্তু আ সেভাবে তারা গ্রহণ করেননি। পারিপার্শ্বিক দিক তাদেরকে গ্রহণ করতে দেয়নি। অথবা বলা যায় যে এমন একটা সময়ে আমরা আছি যেখানে আসলে অনেকেই ইসলামিক স্কলার কিংবা অনেক ওলামা একরাম বলেন যে আমরা কেয়ামতের অনেক সন্নিকটে আছি। তো এই সন্নিকটে থাকার অর্থ হচ্ছে যে চারদিকেই আসলে আ অনৈতিকতার ছড়াছড়ি। তো সেই জায়গায় আগের যে শিক্ষকরা ছিলেন তাদের মধ্যে নৈতিকতার শেখানোর যেমন একটা তাড়া ছিল এবং নিজেদের মধ্যে সেই নৈতিকতা লালন করা। লালন করা, ধারণ করা এবং তার সার্বিক কার্যক্রমে সেটা ফুটে উঠত। এখন শিখলেও যেই শিক্ষকরা বললেন যে শিখেছে তো ঠিক, কিন্তু তারা এপ্লাই করার, সেটাকে বাস্তবায়ন করার জায়গাটা আর পাচ্ছে না। হুম, হুম, হুম। কিংবা তারা পারিপার্শ্বিক কারণে অনৈতিক হয়ে উঠছে। এবং সেক্ষেত্রে কোরআনে কারিমের যে একটা আয়াত আছে, আল্লাহকুমুত তাকাসুর। হুম, আধিক্য হুম। তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিসের? এখন আমার পরিচিতির আধিক্য। আমি পরিচিতি কিভাবে করতে হবে আমার? যেটাকে আমরা এখন বর্তমান ট্রেন্ড বা শব্দ অনুযায়ী ভাইরাল বলি। হুম, হুম, হুম। কিভাবে হতে হবে? যেকোনো একটা অনৈতিক কাজ আমি করে ফেলি সেটা ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং খুব দ্রুত এখন এই যে প্রত্যাশা তার, প্রত্যাশার জায়গাটাতে এসে মানে তার ফলোয়ার দরকার। এই যে হুম, হুম, আধিক্য, হুম। এই আধিক্য তাকে ধ্বংস করেছে। এই অর্থের প্রক্রিয়াটা কি আধিক্য। ভালো না খারাপ সেদিকে তার মনোযোগ না, নেই। সেদিকে মনোযোগ নেই। তার আধিক্য দরকার এবং কোরআনের ভাষায় এই আধিক্যই মূলত ক্ষতিগ্রস্ত করেছে এবং অনৈতিক হয়ে যাওয়ার পেছনে এটা একটা বিরাট কারণ। একই সাথে এইটাও কি একটা কারণ হতে পারে যে
আমরা একটা সময় দেখতাম যে মানুষের মধ্যে পড়ার খুব একটা আগ্রহ কাজ করত। যে সমস্ত বাচ্চারা হাই স্কুলে উঠছে অথবা বয়ঃসন্ধিকাল হচ্ছে বা আরও বড় যারা হয়েছেন তাদের ব্যক্তিগত পাঠাগার থাকতো, প্রচুর পরিমাণে বই তারা পড়তেন। কিন্তু এখনকার শিক্ষার্থীরা বা এই জেনারেশনের মানুষজনের মধ্যে বই পড়ার আগ্রহটা অনেক কম। আপনি খুব সুন্দর একটি জায়গা কি বলে টাচ করেছেন, সেটা হচ্ছে যে কোরআনে কারীম এবং আমাদের ইসলামের প্রথম যেই ওয়াহী, সেখানে প্রথম নির্দেশনাই হচ্ছে ইকরা, পড়ো। পড়ার বিষয়ে। পাশাপাশি আল্লাহকে চেনার জন্য যেই নির্দেশনা, সেখানেও ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানার বিষয়। তো জানার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বই, এবং এটার প্রয়োজনীয়তা আমরা যদি আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম বলি, দার্শনিক বলি, স্কলার যারা ছিলেন তাদের কথা চিন্তা করি, সবার মধ্যে এই পড়ার বিষয়টা, এবং বিশেষ করে আমাদের দ্বীনি পড়াশোনায় যে সমস্ত কিতাব আমরা দেখি পূর্বসূরিদের পড়াশোনা নিয়ে আলোচনা করেছে, সেখানে তো মানে থ হয়ে যাওয়ার মতো ঘটনা। ওলামায়ে কেরাম যেভাবে তাদের পড়াশোনায় ডুবেছিলেন, কিতাবের মধ্যে ডুবেছিলেন, বই পাঠে ডুবেছিলেন, সেটার একটা বিরাট সংকট আমাদের মধ্যে এখন। আমাদের ছাত্র যে অঙ্গনেই বলি, পড়াশোনার গতি অথবা তার ভেতরে সেই আগ্রহটা অনেক কম। বই পড়া বা আকাবিরদের ভাষায় কুতুববিনি, জি, এটার চেয়ে তারা এখন ভিজুয়াল কন্টেন্টের দিকে তাদের ভিজুয়াল আগ্রহটা কন্টেন্ট বেশি। এবং যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যস্ত থাকা, যোগাযোগ মাধ্যমগুলোতে মানে এখানে আরেকটা চমৎকার বিষয় আছে, আত-তাওয়াসসু ফিল মারিফা। আরবিতে বলা হয় যে জ্ঞানের গভীরতা নয়, ব্যাপকতা। এখন ছাত্রদের মধ্যে অনেকে যারা জ্ঞান অর্জন করতে চায়, তাদের মধ্যেও এটা গভীরতার চাইতে ব্যাপকতাকে তারা প্রাধান্য দিচ্ছে। এজন্যই যে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় যে অনেক পেজ ফলো করে রাখলে সেখান থেকে ১টা ২টা বিষয় আসছে, এটাকেই জ্ঞান মনে করা হচ্ছে। কত কিন্তু গভীরে ঢুকতে পারলাম তার চেয়ে বেশি খেয়াল করা হয় যে কত বেশি কনটেন্ট জি, কনজিউম করতে জি, পারলাম জি, আমি। জি, জি। এটা একটা বিষয়। আর ১ম যে বিষয়টা আপনি বলেছিলেন সেটা তো গুরুত্বপূর্ণ, যে আসলে বই পাঠে আগ্রহটাই নেই। আমি নিজেও অনেকগুলো পরিসংখ্যান করে দেখেছি আমার বিশেষ গবেষণার জন্য। যে ছাত্রদের যেই বইগুলো আমরা একটা পর্যায়ে গিয়ে আমাদের একটা লেভেলে এসে আমরা পড়ে ফেলেছি ছাত্র অবস্থায়, হুম, 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 সেই বইগুলো এখন ছাত্ররা পড়াশোনা শেষ করেছে কিন্তু তারা অনেকেই সেই বইগুলোর নাম জানছে নামও না, জানে না। অথবা সেটার সাথে তাদের এখনো পরিচয় হয়ে ওঠেনি, বা যারা নাম জেনেছে কিন্তু তারা পুরো বইটা পড়েনি, কিছু পড়েছে। হুম, হুম, তো এটা বই পাঠের আ উম আগ্রহটা আসলে মূলত কমে গিয়েছে। আরেকটা হচ্ছে যে আপনার মূলত ছাত্রদের মধ্যে একটা বিশেষ আগ্রহ থাকে পরীক্ষায় ভালো করা। তো আগে পরীক্ষায় ভালো করার জন্য ব্যবস্থাপনা খুব সীমিত ছিল। তো ছাত্র নিজেকে পড়ে নোট করতে হতো। হুম, 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 ছাত্রকে নিজে অন্য বন্ধুর কাছ থেকে নোট নিতে হতো। হুম, হুম। অথবা তাকে নিজের মতো করে মেইন বই থেকেই তার, বা মেইন কিতাব যেটা আছে সেটা থেকেই তাকে সামারি করতে প্রশ্নপত্র হতো। নিজের সামারি করে তাকে প্রস্তুতি নিতে হতো। হুম, হুম, হুম। কিন্তু এখন আপনি ওই সংশ্লিষ্ট বা বিষয় যেটা, সেই বিষয়ের অন্যান্য অনেক বই না দেখেও আপনি খুব সুন্দরভাবে পরীক্ষার জন্য সাজানো গোছানো এবং পরীক্ষায় আসতে পারে নিশ্চয়তা সহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। তো সেজন্য ছাত্ররা সেটার সংশ্লিষ্ট সেই বা সেই বিষয়ের কিতাবাদিগুলো দেখার মতো প্রয়োজন অনুভব করছে না, বা সেটা একটু নেড়েচেড়ে দেখা তার কাছে সুযোগ এর থাকছে না। ফলে জীবন এখন যতটা না শিক্ষা কেন্দ্রিক তার চেয়ে বেশি পরীক্ষা পরীক্ষা কেন্দ্রিক। কেন্দ্রিক এবং পরীক্ষায় ভালো ফলাফল করা কেন্দ্রিক। হুম, হুম। এটার পেছনে এই যে না পড়া অথবা পরীক্ষা কেন্দ্রিক জীবন অথবা হচ্ছে একদম শুধুমাত্র সাজেশনগুলো বেছে, বেছে পড়া। এটার পেছনে কি পরিবারের কোনো ভূমিকা আছে বলে মনে না, হয়? পরিবার না, এখানে একটা বিষয় হচ্ছে যে পরীক্ষাটাকে বা পরীক্ষার ফলাফলটাকে আমরা সামগ্রিকভাবে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে আমার ভালো ছাত্র হওয়া পরীক্ষা কেন্দ্রিক বোঝাচ্ছে। হুম, হুম, হুম। আমার ভালো চাকরি পাওয়া পরীক্ষাকে কেন্দ্র করে, আমার বিভিন্ন জায়গায় নিজের পরিচয়টাকে উপস্থাপন করা সেটা পরীক্ষা কেন্দ্রিক। হুম, হুম, হুম। এমনও তো হয় যে একজন ছাত্র পরীক্ষায় ভালো করেছে, কিন্তু তার আসলে বিষয় ভিত্তিক অথবা যেই বিষয়ে আমরা তাকে স্পেশালিস্ট ধরতে পারি, সেই বিষয়ে আসলে তার গভীরতা, পড়াশোনা তত বেশি না। হুম, হুম, কিন্তু হুম। রেজাল্ট ভালো। আরেকজন বাস্তবিক অর্থেই তিনি স্পেশালিস্ট, মাহের, মুতাখাসসিস। হুম, হুম, হুম। কিন্তু দুঃখজনকভাবে রেজাল্টের বিষয়টা বিবেচনা করেই সেখানে চিন্তা করা হচ্ছে। তো সেজন্য ছাত্রদের মধ্যে সেই পরীক্ষায় ভালো করা কিংবা
পরিচিতি অথবা পুরস্কার গ্রহণ এগুলোর প্রতি একটা টান অনুভব হচ্ছে এবং সেই জায়গা থেকেই তারা সেটা করছে মূলত। ফারুকী ভাই, আমরা যদি একদম স্পেসিফিকলি মাদ্রাসা শিক্ষার্থীদের কথা বলি, তাহলে আমার আব্বা একটা কথা বলেন যে আজ থেকে ৫০-৬০ বছর আগে বা আরও কমিয়েও যদি বলি ৩০-৪০ বছর আগে শুধুমাত্র তাকমিল পর্যন্ত পড়েই একজন মাওলানা তিনি ফিকহের উপরে, আরবি ভাষার উপরে, হাদিসের উপরে তার যে পরিমাণ পাণ্ডিত্য তৈরি হতো, এখন তাকমিলের পরে আরবি ভাষার উপরে আলাদা তাখাসুস পড়ে, ফিকহের উপরে আলাদা ইফতা পড়ে, হাদিসের উপরে আলাদা উলুমুল হাদিস পড়েও তাদের সেই পাণ্ডিত্য তৈরি হচ্ছে না। জি। এটার কারণ কি মনে হয়? এটার একটা প্রধান কারণ আমাদের খতিব সাহেব মহোদয়, উস্তাদ মোহতারাম মৌলানা আব্দুল মালিক সাহেব, তিনি একবার তাখাসুসের হাকিকত বা স্পেশালাইজেশন কোর্সের মৌলিক দিক এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আসলে স্পেশালাইজেশন, এবং এটা ওনার কথাই নয়, শুধু বড় বড় আরও অনেক স্কলার যারা আছেন তারাও বলেন যে আপনি স্পেশালাইজেশন কোর্স অথবা তাখাসুস যেটাকে আমরা বলি, এটা তো হলো মূলত একজন মানুষের আগ্রহ। হুম, হুম, আপনি কোন বিষয়ে ভালো হতে চাচ্ছেন সেটা আপনার ভেতর থেকে যেই তাড়া এবং তাড়না অনুভব করবেন, যেই রাগবা এবং আগ্রহটা আপনার থাকবে, সেটাই আপনাকে মুতাখাসসিস বানাবে। এবং সেই জন্য কিন্তু আমরা আমাদের পূর্বসূরি যারা বড় বড় হাদিস বিশারদ ছিলেন কিংবা বড় বড় ফকিহ অথবা মুফতি যারা ছিলেন, তাদেরকে কিন্তু আমরা ইফতা বিভাগে পড়তে দেখিনি। হুম, হুম, হুম। এখন ইফতা বিভাগে পড়েও কেন হচ্ছে না, সেটার জন্য আলাদা সুপারভাইজার প্রয়োজন হচ্ছে, সেটার জন্য আলাদা বিভিন্ন কোর্স ক্রেডিটের প্রয়োজন হচ্ছে কেন? এটার কারণ হচ্ছে যে আসলে সেই আগ্রহটাই এখন এটা একটা স্বাভাবিক কালচারে পরিণত হয়েছে যে আমাকে পড়তে হবে, হুম, আমাকে ওই পর্যন্ত যেতে হবে। এই দৃষ্টিকোণ থেকে মূলত তার ভেতরের যেই গভীরতা আসা প্রয়োজন ছিল সেটা আসছে না। আগে আপনি তাকমিল বা দাওরা যেটা বললেন, সে পর্যন্ত ছাত্রটা পড়েছে, তাকে ভেতর থেকে তৈরি মনে হয়েছে যে আমাকে ফিকহ বিষয়ে ভালো করে পড়তে হবে। যেটা অতএব পাঠের পিপাসা ছিল। হ্যাঁ, পিপাসা ছিল। সেই জায়গাটা কমে যাওয়ার কারণে মৌলিকভাবে তাখাসসুস পড়েও অথবা এই ধরনের স্পেশালাইজেশন কোর্স যেটা ১ বছর, ২ বছর, ৩ বছর পড়েও সেটা তৈরি হচ্ছে। আমি যদি ভাই কারণের দিকে যাই, ধরেন সাধারণ শিক্ষার ক্ষেত্রে তো সার্টিফিকেশনের একটা অন্যতম গুরুত্ব আছে। জি। বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা তার হচ্ছে নিজের প্রমোশনের জন্যে। কিন্তু সেই তুলনায় কিন্তু সার্টিফিকেটের এতটা গুরুত্ব আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে নাই। ফলে আমি যদি বলি যে সাধারণ শিক্ষায় সার্টিফিকেট অর্জনের জন্যে তারা কোনো না কোনোভাবে সার্টিফিকেটের দিকে ধাবিত হচ্ছে। ওকে, ঠিক আছে, তাদের একটা মানে যুক্তি আছে। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে তো ওই গুরুত্বটা নাই। তো এইখানে যুক্তিটা কি ওই আসলে? গুরুত্বটা একেবারে নেই এটা আমি বলব না। কিছুটা গুরুত্ব অবশ্যই আছে। আপনি দেখুন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যেই জায়গাগুলো মূলত জব অপরচুনিটি হুম, বা হুম, কাজের ক্ষেত্র আমরা বলি, হুম, হুম। সেই ক্ষেত্রগুলোতে তো আপনার লিখে দিচ্ছে আপনাকে মুফতি হতে মুফতি হবে। হতে হবে। অতএব মুফতি হওয়ার যে প্রবণতা, এটা ব্যাপক হয়েছে সেই জায়গাটাতে লিখে দেওয়ার কারণে। আচ্ছা। তো আমি কিভাবে বলব যে সার্টিফিকেটের প্রয়োজন নেই অথবা হুম, জব অপরচুনিটি নেই? তো সেই অপরচুনিটিটুকুই তাকে তৈরি করছে যে সে যেভাবেই হোক একটা সার্টিফিকেট তাকে নিতে হবে এবং একটা বছর কাটাতে হবে। কিন্তু ওই যে ব্যক্তিগত আগ্রহ স্পেশালিস্ট হওয়ার ব্যাপারে, মুতাখাসসিস হওয়ার ব্যাপারে, সেটা কিন্তু আসলে সবার ভিতরে জন্মায়। হুম, হুম, হুম। এবং এর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আসলে তাখাসসুস পড়েও যে আপনি যে কথাটা বললেন যে তার পাণ্ডিত্য অর্জন হয় না। এটার বড় একটা কারণ বোধহয় এই যে তাখাসসুস আমাদের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কথা বলছি। তাখাসসুস পড়ার ক্ষেত্রে তার পাণ্ডিত্য অর্জনের জন্য যেই মৌলিক উপায়টা আরবি শেখা বা আরবি জানা, আরবির উপরে দখল থাকা, ওটাই তার গড়ে ওঠে না একদম শুরু থেকে। এটা তো একেবারে আপনি আ মানে মৌলিক সমস্যা বলতে পারেন যে এবং সেটা কিন্তু শুধুমাত্র আমাদের মাদ্রাসা শিক্ষায় না, সাধারণ শিক্ষাতেও হুম, হুম, আপনি দীর্ঘ সময় পর্যন্ত পড়ে মৌলিকভাবে সে ইংরেজিতে দুর্বল। হুম, 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 আপনি এটা কিভাবে দুর্বল? হয়তো ব্যাখ্যা করতে হচ্ছে কিভাবে দুর্বল। কিন্তু দুর্বল। ঠিক আরবির ক্ষেত্রেও আমাকে একবার একটা সুন্দর ঘটনা, একজন বলছেন যে দাওরায়ে হাদিস পাস করার পরে সেখানে ১২ বছর একটা ছেলে আরবি পড়ছে। আরবি পড়ার পরে আবার আপনার প্রতিষ্ঠানে এসে ১ বছর কেন পড়তে হবে? তা আমি চিন্তা করলাম যে যেহেতু তিনি সাধারণ শিক্ষায় শিক্ষিত, তাকে আমাকে বিষয়টা বোঝাতে হলে অনেক বড় করে বোঝাতে হবে। হুম, হুম, তো ছোট একটা পথ বেছে নিই। সেটা হচ্ছে আমি বললাম যে অনেক সময় ডিগ্রি শেষ করার পরে অথবা অনেক সময় অনার্স শেষ করার পরে বাংলা, ইংরেজিতে বিভিন্ন বিষয়ে
শেষ করার পরেও একটা মানুষের প্রয়োজন অনুভব হচ্ছে আমাকে সাইফোর্সে 3 মাসের একটা স্পোকেন করা দরকার, আমাকে যে কোনো একটা প্রতিষ্ঠানে আমাকে 4 মাসের একটা রাইটিং স্কিলের উপরে কোর্স করা দরকার, মনে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, মনে হয়। আমাকে তাহলে এটা কেন 14 বছর পড়ার পরে তাকে কেন আবার স্পোকেন স্কিলের জন্য, রাইটিং স্কিলের জন্য পড়তে হচ্ছে? হ্যাঁ, এটা তো একটা জরুরি দিক। আমি বলছি ওই দিকটাই মূলত আপনি এখানে চিন্তা করতে পারেন যে ফাউন্ডেশন যেগুলো সেগুলো তো তার তৈরি হয়েছে, কিন্তু স্কিল বেস যে আমরা স্পোকেনের কথা বলি, আমরা রাইটিং এর কথা বলি, আমরা রিডিং এর কথা বলি, সেই জায়গাটায় কিছুটা দুর্বলতা রয়ে গিয়েছে। সেটা কাটানোর জন্যই মূলত আলাদা পড়াশোনা। তো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আসলে মৌলিকভাবেও আমরা ভাষা শেখার যেই আ পদ্ধতি, ভাষা শেখার যে যথাযথ আ বিভিন্ন ধরন থাকতে পারে, সেগুলো আমাদের মাঝে না থাকার কারণে একান্তই শুধুমাত্র একটা সাবজেক্ট বা একটা কিতাব হিসেবে বিবেচনা করার কারণে, একটা বিষয় হিসেবে বিবেচনা করার কারণে ছাত্ররা সেভাবে করে উঠছে না। আরবিটা তাদের সেই ধরনের হচ্ছে না যে সে তাখাসসুসে গিয়ে সহজেই সে আরবি কিতাবগুলো পড়ে ফেলবে, বা প্রাচীন বা বর্তমান সময়ের যে বড় বড় লেখকদের বইগুলো, কিতাবগুলো সেগুলো পড়ে ফেলবে, সেটা হচ্ছে না। ভাই প্রসঙ্গ যেহেতু এলো আমি জিজ্ঞাসা করি, আপনি যেহেতু আরবি ভাষা নিয়ে কাজ করছেন জি। এবং বর্তমানে বাংলাদেশে আরবি ভাষা নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে আপনি মোটামুটি অন্যতম আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে কি মনে হয় আরবি শেখাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আরবি শেখা তো আসলে একজন আলেম হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে তো এটার চাইতে গুরুত্বপূর্ণ আর কি আছে? কারণ আলেম মানে হচ্ছে আমাকে আমার মৌলিক কিতাব, কোরআন এবং হাদিস এবং পাশাপাশি এগুলোর ব্যাখ্যা গ্রন্থ থেকেই আমাকে সমাধান বের করতে হবে। হুম, হুম, হুম। আমি আ অন্যের উপর ডিপেন্ড, যখনই আমি অন্য ভাষা চিন্তা করব যে আমি তো পারছি বাংলা দেখে এটা করতে, আমি তো পারছি উর্দু দেখে এটা করতে, আমি তো পারছি ফ্রেঞ্চ দেখে এটা করতে। তার মানে হচ্ছে আমি অন্য ভাষার উপর ডিপেন্ড হয়ে আমি ২য় পর্যায়ে চলে গেলাম। হুম, হুম, হুম। ২য় স্টেজে আছি, ফার্স্ট স্টেজে নেই আমি। তো সেজন্য আমাকে অবশ্যই সরাসরি আমি কোরআন এবং হাদিস থেকে যদি আমি জ্ঞান আহরণ করতে চাই, সরাসরি কোরআন হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, সেগুলো থেকে যদি আমি কিছু পেতে চাই এবং আমার সম্পর্কটাকে কিতাবের সাথে সরাসরি করতে চাই, তো আরবি ভাষার তো আমি বিকল্প দেখছি না। তাছাড়া অন্য ভাষায় গেলেও দেখা যাচ্ছে মৌলিকত্ব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম না, মূল যে মৌলিকত্ব নষ্ট হচ্ছে এবং আমি কিন্তু ২য় স্টেপে আছি। আমি কিন্তু সেটা বলতে পারছি না যে আমি সরাসরি গ্রহণ করেছি। হুম, হুম, হুম। যারা আলেম না তাদের জন্যে? তাদের জন্য একটা পর্যায় পর্যন্ত শেখা। এখানে ভাষার তো বিভিন্ন লেভেল আছে। ভাষার বিভিন্ন লেভেল এবং বিভিন্ন ধরন আছে। হুম, হুম, হুম। এবং কখনো ভাষা শেখা হয় শুধুমাত্র চাকরির জন্য। কখনো ভাষা শেখা হয় যেকোনো একটা বিষয়ভিত্তিক ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য। তো সেই বিবেচনায় আমি বলব যে আরবি ভাষারও এমন লেভেল আছে এবং আরবি ভাষারও এমন বিভিন্ন ধরন আছে। পারপাস যেটাকে আমরা বলি আগরাজ। হুম, হুম, হুম। তো এটাকে মানে আরবি ভাষাবিদ যারা আছেন তারা বলেন লি আগরাজিন খাসা। বিশেষ পারপাসে আমি আরবি ভাষা শিখছি। হুম, হুম। তো একজন সাধারণ মানুষ আসলে ১ম যদি চিন্তা করা হয় যে তার দ্বীন বিবেচনায় শিখবেন, তখন কোরআনটাকে বোঝার জন্য, প্রথমত কোরআনটা তিলাওয়াত করার জন্য, পাশাপাশি কোরআনটাকে বোঝার জন্য তার একটা স্তর পর্যন্ত আরবি ভাষা শেখা দরকার। হুম, হুম, হুম। আবার একজন সাধারণ মানুষ যদি চিন্তা করেন যে না আমার তো আ এই দিক না, আমার এখন চাকরির জন্য আমি ডাক্তার হয়েছি, তো আমার একটা ভিসা পেয়েছি, আমি আ সৌদিতে অথবা আরব বিশ্বে আমার সেখানে চাকরি করতে হবে, ডাক্তারি হুম, হুম, করতে হুম। হবে। তো এটা হচ্ছে বলে লিগারাদি তিব, মানে কমিউনিকেশন ডাক্তারি পর্যন্ত পারপাসে যেটুকু। আমাকে আরবি ভাষা শিখতে হচ্ছে। তো এখন আমরা আসলে দেখব যে আসলে একজন সাধারণ মানুষের আরবি ভাষা শেখাটা কি জন্য দরকার? হুম, হুম। তো মৌলিকভাবে দ্বীন, ঈমান, মুসলমান এই চিন্তা থেকে তাকে কোরআন শেখার জন্যই প্রথমত আরবি ভাষাটা শেখা দিন দরকার। বোঝার জন্যে, দিন দিন বুঝার চর্চার জন্য জন্যে। দরকার, দিন চর্চার জন্য দরকার। তো এখন এই চর্চার জায়গাতে এসেও আবার কয়েকটা স্তর হয়ে যাবে। একটা হচ্ছে যে তিনি অন্তত ফরজে আইন হিসেবে তার সালাত আদায় করার জন্য, তার তাসবিহাত, তাহলিলাত আ কমপ্লিট করার জন্য তিনি মৌলিক যে সূরাগুলো আছে সেগুলো তিলাওয়াত করতে পারবেন বিশুদ্ধভাবে। হুম, হুম, তাসবিহ তাহলিলগুলো তিনি শুদ্ধভাবে বলতে পারবেন। হুম, হুম। এটা একটা স্তর। ২য় স্তর আরেকটু উপরে, যে তিনি শুধু ওই নির্ধারিত সূরাগুলো নয়, বরং আরো ব্যাপকভাবে পুরো কোরআনে কারীম তিলাওয়াত করতে পারছেন। আচ্ছা। ৩য় আরেকটা স্তর হচ্ছে যে না, তিনি তার নিজেকে শুধু এতটুকুই নয়, বরং আরো কাছে রব্বুল আলামিনকে ভালোভাবে চেনা। কোরআনের এটা তো একটা বার্তা, কোরআন একটা রিসালা। হুম, হুম। তা আমরা অনেক সময় হতো না যে যখন মোবাইল ১ম বেরিয়েছে,
মুরব্বীদেরকে দেখা যায় এখনো যারা নতুন টাচ মোবাইল অথবা সাধারণ মোবাইল চালানো শুরু করে, টুন করে আওয়াজ হলে মেসেজ এসছে, তো যে পারে তাকে নিয়ে যায় যে দেখো তো কি মেসেজ আসলো, হুম, 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 কার কাছ থেকে মেসেজ আসলো। হুম, হুম, হুম। তো এটা তো একটা মেসেজ ফ্রম রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো আমি কেন জানবো না যে এখানে কি বলেছে আমাকে? আমার জীবন, আমার সার্বিক সবকিছুর জন্য এখানে সমাধান দেয়া, আমি সেটা কেন জানবো না? হুম, তো হুম। ওই জায়গা থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাও আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এরা কেন বুঝতে চায় না কোরআনে কারীমকে নিয়ে তাদাব্বুর করে না? তো ওই তাদাব্বুরের জায়গাতে যাওয়ার জন্য কোরআনে কারীমের অর্থ, কোরআনে কারীমের অর্থানুবাদ হুম, এগুলো হুম। শেখা, কোরআনে কারীমের শব্দের সাথে পরিচিত হওয়া এবং এটার মৌলিক দিকগুলোকে নিজে অনুভব করতে পারা, তাদাব্বুর করতে পারা, এই স্তর পর্যন্ত যেতে পারা একজন সাধারণ মানুষের জন্য দরকার। এবং এই স্তর পর্যন্ত যেতে হলে যতটুকু আরবি দরকার এটা তার জন্য শেখা হুম, উচিত। পাশাপাশি যদি হাদিসের রাসূলও তার জি, পড়ে। এবং কোরআনে কারীমের অর্থ এবং কোরআনে কারীমের অর্থানুবাদ অথবা তাদাব্বুরের দিকে যখন চলে যাবে, হুম, তো হুম, তখন তো তার মৌলিক অনেক আ মুফরাদাত, শব্দ তার শেখা হয়ে যাবে। হুম, হুম, কোরআনের হুম, যে মৌলিক ওয়ার্ড গুলো আছে, অনেক হুম, সময় হুম। নতুন যে সমস্ত মেথড বেরিয়েছে, বলে যে কোরআনে কারীমে এই একটা শব্দ ৫০ বার এসছে। তো আমি কেমন যেন ৫০ টা শব্দ শিখে শিখে ফেললাম। ফেললাম, রাইট। ৫০ টা ওয়ার্ড আমার জানা হয়ে গেল। তো ওই ৫০ টা শব্দ বা ওই একটা শব্দই কি হাদিসে এসছে না? হুম, হুম, হুম। তো সেভাবে তো আমার হাদিসের শব্দগুলো শেখা হচ্ছে। তো কোরআনে কারীমের যত কাছে যেতে থাকবে আরবি ভাষার দিক থেকে, ততটাই সে হাদিসের কাছেও যেতে পারবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা, এটা একেবারে প্রমিত আরবি ভাষা, বিশুদ্ধ আরবি ভাষা। কোরআনের মধ্যে আমরা যেই হয়তো ভাষার স্ট্রাকচার অফ সেন্টেন্স যেগুলো আছে, ভাষার যে কাঠামো, সেই জায়গাটাতে হয়তো কিছুটা আ ব্যতিক্রম, কোরআনের সেটা বিশেষ মর্যাদাপূর্ণ বা হুম, মর্যাদাপূর্ণ আর বালাগাত। বালাগাতপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা, সেটাও ফাসিহ এবং বালাগাতপূর্ণ, ধরনটা একটু ভিন্ন। হুম, হুম, হুম। তুলনামূলক বুঝতে সহজ। সহজ। নবী যদি নিজেই বলেছেন আনা আফসাহুল আরব, জি, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী। বিশুদ্ধভাষী, জি। ভাই একজন সাধারণ মানুষ যিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন যে তিনি নিজে, নিজে কোরআনকে বুঝতে চান। আপনার তরফ থেকে তার জন্য কি পরামর্শ থাকবে যে তিনি কিভাবে শুরু করতে পারেন? প্রথমত আমি আপনার শব্দের মধ্যেই একটু আ সংযোজন দিচ্ছি। সেটা হচ্ছে যে নিজে এই জায়গাটাতে আসলে আমরা আ খুব বেশি একটা কমফোর্ট ফিল করি না হুম, হুম, এই হুম। কথাটা বলতে। কারণ দিন শেখার জন্য এবং কোরআনে কারীম বিশেষত শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য আমরা জাগতিক ভাষায় বা এখন কর্পোরেট জগতের ভাষায় বলে যে মেন্টর থাকা চাই। হুম, হুম, হুম। তো আমরা কর্পোরেট জগতের সবকিছুর জন্য মেন্টরকে আমরা একেবারে এসেনশিয়াল ভাবি, জরুরি ভাবি। এই জায়গায় কি আমার এটা ভাবা উচিত না যে এখানেও আমার অবশ্যই। একজন উস্তাজ থাকা চাই, মেন্টর থাকা চাই। আমার এখানে একটু বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য লোক থাকা চাই। তো এজন্য আমি প্রথমত বলব যে যিনি কোরআন বুঝতে চাচ্ছেন তিনি তার মাথা থেকে এটা আগে ঝেড়ে ফেলবেন যে নিজে না, আমাকে যেকোনো একজন স্কলার, ভালো একজন শিক্ষক, উস্তাজের মাধ্যমে আমাকে বুঝতে চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ হচ্ছে অবশ্যই তাকে তেলাওয়াত শিখতে হবে ১ম। এটাও একটা আমাদের আমি কি বলবো এটাকে কালচারাল ভুল বলতে পারি, দেশীয় প্রচলিত ভুল বলতে পারি যে আমরা আ তেলাওয়াত না শিখে, মৌলিক কাজ না করে হুম, হুম। আমরা গবেষক হয়ে যাচ্ছি কোরআনে কারিমের। এবং অনেকে উদ্বুদ্ধও করছে এটা। এটা কোনোভাবেই উচিত না। বরং আগে আমাকে তেলাওয়াতটা বিশুদ্ধ করে শিখতে হবে। তেলাওয়াত শেখার পর আমার আস্তে আ বিভিন্ন পদ্ধতি জানতে হবে যে শিক্ষকের কাছ থেকে আমি প্রথমত আরবি ভাষাটা শিখব। কোরআনে কারিমের যেই শব্দ, কোরআনে কারিমের যে বাক্য, সেগুলো বুঝার জন্য আমার যে আরবিটুকু দরকার হুম, হুম। সেটা আমি শিখতে চেষ্টা করব। এরপর কোরআনে কারিম সংশ্লিষ্ট সহিহ যে সমস্ত তাফসীরগুলো আছে সেগুলোর সহযোগিতা নিয়ে আমি পড়তে চেষ্টা করব এবং যেখানেই আমার কোনো ধরনের কোনো কনফিউশন প্রশ্ন, থাকবে। কনফিউশন আসবে, আমি অবশ্যই সাথে বিজ্ঞ আলেমের শরণাপন্ন হব। নিজস্ব সায়েন্স কোনো কিছুই আমি ঢুকাতে চেষ্টা করব না। কারণ হুম, হুম। এটার প্রধান কারণ হচ্ছে যে কোরআনে কারিমের যে ব্যাপ্তি, ব্যাপকতা এবং কোরআনে কারিম বুঝার জন্য যে ব্যাপক তাফসীরগুলো আছে, সেগুলো তো আমার কোনোটাই পড়া হয়নি। হুম, হুম। অতএব আমি যখন ব্যাখ্যা বা চিন্তা করতে যাব, তো আমার পারপাস থেকে আমি চিন্তা করব। আমার দিক থেকে আমি সামনে অগ্রসর হব। ক্ষতিগ্রস্ত তখনই হয়ে যাব। এজন্য অবশ্যই যে স্কলার যার অন্তত এই জাতীয় বিভিন্ন তাফসীর তার পড়া রয়েছে, তার কাছ থেকে যদি আমি এখানে সমাধানটা চাই, হয়তো ছোট্ট কথায় আমাকে একটু সমাধান করে দিলেন এবং আমি আরো সামনে অগ্রসর হওয়ার সুযোগ পেলাম।
ওস্তাদের কাছে গেলে তো সেটা হয়েই গেল। আলহামদুলিল্লাহ, আপনি খুব চমৎকার পরামর্শ দিয়েছেন। বাকি কেউ যদি চায় যে ঠিক আছে আমি অন্ততপক্ষে আ গ্রামারটা শিখে রাখি। আমরা যেটাকে বলি নাহু সরফ, জি। কোরআন বোঝার জন্যে। নাহু সরফ যদি তিনি শিখতে চান যে এবং ওস্তাদের মাধ্যমেই তিনি কোরআনটাকে বুঝবেন, কিন্তু বেসিক জায়গাটা তিনি নিজে, নিজেই শুরু করতে চান। সেক্ষেত্রে তার করণীয়? মূলত এই জায়গায় সমস্যাটা। বেসিক জায়গা কখনো নিজে, নিজে শুরু করা যায় না। আচ্ছা, বেসিকটা শিক্ষকের কাছ থেকে শুরু করতে হয়। আচ্ছা। শাখা-প্রশাখা যখন বাড়বে তখন হুম, অনেক হুম। সময় নিজে, নিজে করা যায়। হুম, হুম, হুম। আপনি যখন একেবারেই স্বাভাবিক যদি আমি একটা উদাহরণ দিই, হুম, যে একজন বাচ্চা ছোট ছেলে কখনো আপনার অ, আ বলি আর আলিফ বা বলি একা, একা পড়তে পারে না। হুম, হুম, হুম। কিন্তু যখন তাকে একটা পর্যায় পর্যন্ত শিখিয়ে দেওয়া হয়, সে হুম। কিন্তু একটা বই ছেড়ে আরেকটা বই নিজে, নিজে দেখি তো এখানে কি লিখেছে। রাইট। তো এইজন্য বেসিক কখনো হুম, হুম। একা, একা হয় না। বেসিকটা অবশ্যই শিক্ষকের মাধ্যমে হতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে তিনি নিজে, নিজে চেষ্টা করতে পারেন। ধরেন কথার কথা তিনি খুব সুন্দর তিলাওয়াত করতে পারছেন এবং তার বাংলা অনুবাদ দেখে পড়ার মতো সক্ষমতা আছে। তিনি হুম। বাংলা জানেন, পড়তে পারেন। তো তখন তিনি একজন শিক্ষকের কাছ থেকে, একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আ পরামর্শ নিবেন যে আমি আসলে কোন বাংলা অনুবাদটা দেখতে পারি আমার জন্য সহজ হয়। অন্তত আমি পড়ে, পড়ে একটু বুঝি যে আল্লাহ তাআলা কি বললেন। হুম, হুম, হুম। কোন তাফসীর বা ব্যাখ্যা গ্রন্থটা আমি পড়তে পারি যেটা আমার জন্য উপযোগী। কারণ প্রত্যেকের জন্যই সব তাফসীর উপযোগী নয়। আমি আমার জন্য উপযোগী কোনটা, আপনার মেন্টর, আপনার শিক্ষক যিনি তিনি অবশ্যই জানবেন। আপনার স্তর হিসেবে তিনি আপনাকে পরামর্শ দিবেন। এজন্য পরামর্শ যাকে তাকে পরামর্শ যার তার সাথে করা যায় না। হুম, হুম। আপনাকে যে চেনেন, জানেন, আপনার অবস্থান সম্পর্কে জানেন, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আপনার অবস্থান অনুযায়ী একটা তাফসীর তিনি বলবেন যে আপনি হুম, এই হুম। তাফসীরটা পড়েন। তো আশা করি তিনি সেখান থেকে বিভিন্ন বিষয় জানতে পারবেন, বুঝতে পারবেন। কাজেই কোরআন বোঝা এবং কোরআনের ভাষা শেখা ২ টার কোনটাই একা, একা বা নিজে, নিজে শুরু করাটা নিজে, নিজে আ উচিত করাটা না। এটা খুবই আপনার বিপদসংকুল এক পথ, ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, ভুল হয়ে যেতে পারে এবং স্বভাবতই হয়। হুম, হুম, হুম। এক্ষেত্রে একটা ভয়ও তো কাজ করে আসলে। নাহু সরফ শুনলেই মনে হয় যেন খুব এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে নাহু সরফ বা ব্যাকরণ আমাদেরকে কি আসলে শুধু নাহু সরফ শিখেই কোরআন শিখতে হবে বা বুঝতে হবে বা আরবি ভাষার কথা যদি বলি, নাহু সরফ শিখেই আমাকে আরবি আ বুঝতে হবে এমন? বা নাহু সরফটা আমরা কিভাবে শিখবো, শেখাবো? এটার ভয়টা কেন কাজ করলো? হুম, এই ভয়টা শুধু আমাদের নাহু সরফের ক্ষেত্রেও না। আপনি বাংলা ব্যাকরণে দেখেন, সাধারণ শিক্ষার্থী যারা আছে আরো তাদেরকে ভয়াবহ। আ মানে আপনি বলেন যে, "তোমার সব সাবজেক্টের মধ্যে সবচাইতে কঠিন কোনটা?" বলে যে, "বাংলা।" তো হুম, আমরা যেমন চিন্তা করি যে, আরবদের কাছে নাহু সরফ কেন কঠিন মনে হবে? ওরা তো আরব। হুম, হুম, তখন এটার উত্তর সহজ যে, আমরা বাঙালি হয়ে কেন বা বাংলাদেশী হয়ে হুম, কেন হুম, আমাদের কাছে বাংলা ব্যাকরণটা কঠিন? হুম, 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 তো ব্যাকরণ কঠিন হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে উপস্থাপন। কিভাবে ব্যাকরণটাকে উপস্থাপন করা হচ্ছে এবং কখন উপস্থাপন করা হচ্ছে। ভাষাবিদদের দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষার্থীকে ভাষাটা আগে শেখানো উচিত। কারণ স্বভাবতই আমরা আমাদের মাতৃভাষা শেখার জন্য আমরা বিভিন্ন চর্চার মাধ্যমে শুনে, শুনে আশপাশ থেকে দেখে, দেখে আ আস আমরা শিখে ফেলেছি ভাষা। হুম, হুম। কখনো আমরা ব্যাকরণ দেখে বাংলা ভাষা শিখিনি। রাইট। একটা পর্যায়ে এসে আমি যখন শিক্ষিত হতে যাচ্ছি তখন কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে ব্যাকরণটা আমি শিখি। হুম, হুম, তো সেজন্য প্রথমত ব্যাকরণ উপস্থাপন না করে ভাষা উপস্থাপন করা, ভাষা শেখানো, ভাষাটা রপ্ত করিয়ে তারপর যথাযথ উপায়ে ব্যাকরণটাকে উপস্থাপন করা। তাহলে আর ভয় থাকার কথা না। পৃথিবীতে সমস্ত জায়গাগুলোতে ব্যাকরণের উপর ভয় তৈরি হওয়ার একটা প্রধান কারণই হচ্ছে যে ব্যাকরণটাকে আগে উপস্থাপন করা এবং হয় উপস্থাপনের এবং জটিলতা। একটা সহজ শব্দ বলে না যে কাঠখোট্টাভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র ব্যাকরণের যে রুলস গুলো আছে, কাওয়ায়েদগুলো আছে হুম, হুম, এগুলোকে উপস্থাপন করা হয়। কিন্তু আধুনিক ভাষাবিদ বলি বা মৌলিক যারা বিশেষজ্ঞ ভাষাবিদ আছেন, তারা বলেন যে শুধুমাত্র কাঠখোট্টা কাওয়ায়েদ উপস্থাপন নয়, বরং কাওয়ায়েদের যেই বা ব্যাকরণের রুলসগুলোর যেই বিভিন্ন নিয়মকানুনের উদাহরণগুলো আছে, এগুলো দিয়ে আগে ছাত্রের ভেতরে এই বিষয়টাকে বোঝার অবস্থান তৈরি করা। অর্থাৎ উদাহরণের আধিক্য। হুম, হুম, অধিক পরিমাণ উদাহরণ দিয়ে টেক্সট থেকে তাকে বোঝাতে চেষ্টা করা যে এখানে এই ঘটনাগুলো ঘটেছে। তারপর তার সামনে খুব সহজ ভাষায় ব্যাকরণটা উপস্থাপন করা। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে প্রত্যেক ভাষাবিদই এই বিষয়টা বলেন যে তার যে মাতৃভাষা সেই ভাষায় যেন সে আগে সেই বিষয়টা একটু বুঝে নেয়। আচ্ছা।
যদিও এখানে ভিন্ন মতের বিষয়ও আছে যে আপনার ভাষা শিক্ষার যে পথ পদ্ধতিগুলো আছে সেখানে যতগুলো পদ্ধতি এর মধ্যে একটা পদ্ধতি আছে ডাইরেক্ট মেথড বা ডিরেক্ট মেথড, যেটাকে আমরা তরিকাতুল মুবাশিরা বলি, যে না সেখানে কোনো ধরনের কোনো মাতৃভাষা চলবে না, বা আল্লুগাতুল ওয়াসিতা মিডিয়াম ভাষা যেটা সেটা চলবে না, সরাসরি সে যেই ভাষা শিখবে সেই ভাষাই তার সামনে বারবার উপস্থাপন করা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত অনেকেই বলেন যে না, কিন্তু আমরা দেখেছি যে না, একজন ছাত্রের সামনে যদি শুরুতেই মাতৃভাষায় বিষয়টাকে উপস্থাপন করা হয় তাহলে সে অনুধাবন, হৃদয়ঙ্গম এবং সহজে বোঝ এই জায়গাগুলোতে তার অনেকটা সহজ হয়ে যায় সবকিছু। এই পদ্ধতিতে সম্ভবত শিশুদেরকেও, একদম শিশু যারা, তাদেরকেও সম্ভবত আরবি ভাষা শেখানোটা সহজ হয়। না, এখন শিশুদের আরবি ভাষা শেখানো আর ব্যাকরণ শেখানো দুটো ভিন্ন জিনিস। না, আমি ভাষার কথা হ্যাঁ, বলছি। ভাষা যদি বলে তাহলে তো অবশ্যই হ্যাঁ, ভাষার ক্ষেত্রে শিশুদের সামনে তো ব্যাকরণ আসার কোনো প্রশ্নই আসে না। Right. হ্যাঁ, বরং তাদেরকে ভাষাটাই শেখাতে হবে, এবং শিশুদের ভাষা যখন বলছে তো সেখানে আরো কিছু মেথড সামনে চলে আসবে। সেখানে আপনার বিভিন্ন ধরনের উপকরণ তার সামনে নিয়ে আসা ভাষা শেখার জন্য। এখন তো অনেক আধুনিক উপকরণ পাওয়া যাচ্ছে। শিশুকে ভিজুয়ালাইজ করা একটা বিষয়, যে সে শব্দটা শিখছে, সামনে তার সেই শব্দটা উপস্থিত, হুম, হুম, এটা দেখতে পাওয়া। হ্যাঁ? অডিওলিঙ্গুয়াল মেথড যেটাকে বলা হয়, যে সে যেটা পড়ছে সেটা সে আবার শুনতেও পাবে। হুম, আবার সেটা যেটা পড়ছে সেটা আবার সে দেখতেও পাবে। এ ধরনের বিভিন্ন উপকরণ সামনে নিয়ে আসলে ভাষাটা অনেক সহজ হয়ে যায়, এবং ভাষা শেখার জন্য আমরা আমাদের একটা রুলস আছে, আমরা ছাত্রদেরকে শেখাই আল-লুগা হিয়া ইস্তিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরার। ভাষা হচ্ছে ব্যবহার চর্চার নাম। হুম, যত চর্চা করা হবে, ব্যবহার করা হবে, ভাষাটা তত বেশি আত্মস্থ করা যাবে। এখন আমি শিশুদেরকেও যদি শিখাই তাহলে ওই একটা শব্দ বারবার তাকে বলা, হুম, হুম, হুম। হ্যাঁ? একটা শব্দ বারবার তাকে দেখানো, একদিন পর আবার দ্বিতীয়বার তার সামনে বিষয়টাকে উপস্থাপন করা। তখন শিশুরাও খুব সহজে আরবি ভাষা শিখতে পারে, এবং এটা নিয়ে আমাদের অনেক ইংলিশ মিডিয়াম আ প্রতিষ্ঠান, অনেক ইসলামিক স্কুলগুলোতে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। টিচার্সদেরকে ট্রেনিং দিচ্ছি কিভাবে তারা বাচ্চাদেরকে পড়াবে, এবং এই বিষয়ে এখন সারা বিশ্বব্যাপী যথেষ্ট কাজ হচ্ছে, যে বাচ্চাদেরকেই আমরা কিভাবে অনারব হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা কিভাবে আরবিটা শেখাতে পারি। মানে তার জগৎটাকে আরবিময় করে ফেলতে হবে। আরবিময় করে ফেলা। এমন না যে শুধু রুটিন করে ১ ঘন্টা আরবি শিখলাম আর বাকি সময়টা আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। না, যদি শুধুমাত্র আরবি শেখারই তার প্রধান বিষয় থাকে তাহলে তার এই আশপাশ পরিবেশকে আ হুম, হুম, হুম। বিআতুল লুগাহ, ভাষার পরিবেশ বানিয়ে ফেলা বলতে একেবারে। হবে, শুনতে এটাকে হবে, পড়তে বর্তমান হবে। সময়ে একটা নতুন টার্ম এসছে, আল ইনগিমাসুল লুগাবি আরবিতে বলা হয়, যে আপনার পুরো আশপাশ সবকিছুকে আপনার সেই ভাষাময় করে তোলা। হুম, হুম, হুম। আপনি শুনছেন আরবি ভাষা, দেখছেন আরবি ভাষা, আপনার রুমের ভিতরে যা কিছু লাগানো আছে সবকিছুর মধ্যে আরবি ভাষা লাগিয়ে দেওয়া। আপনার আশপাশে যারা কথা বলছে তারা সবাই, এবং এটা মানে ইংরেজিতে বলে যে কন্টিনিউয়াস প্রসেস। হুম, হুম। আপনি একটা শব্দ শিখে বসে থাকলেন, আরবি ভাষা শেখা হয়ে গেল, এমন না। এটা আপনাকে ধারাবাহিকভাবে শিখতে থাকতে হবে এবং সেটাকে চর্চার মধ্য দিয়ে যেতে হবে। এটা তাহলে সবচেয়ে বড় উদাহরণ তো হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। জি, তারা যখন ওখানে যান তখন খুব অল্প দিনেই সেই আঞ্চলিক ভাষাটাকে আয়ত্ত করে ফেলেন। জি, হয়তো এটা শুদ্ধ না। তিনি যেহেতু সেই ভাষার মধ্যেই অবস্থান হুম, করছেন, হুম, হুম। ভাষার মধ্যেই অবস্থান করার কারণে তিনি আশপাশ থেকে শুনতে পাচ্ছেন। যেমন যারা বিদেশে পড়তে যাচ্ছে ছাত্র যারা, আমি যদি মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমাদের দেশীয় ছাত্র বা বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮২টা রাষ্ট্রের ছাত্র সেখানে পড়ে, এবং এবার তো আ আন্তর্জাতিক যে র‍্যাংকিং হয় বিশ্ববিদ্যালয়গুলো, সেই র‍্যাংকিংয়ে ছাত্র বৈচিত্র্যের দিক থেকে মদিনা বিশ্ববিদ্যালয় ১ নাম্বার হয়েছে। আচ্ছা। অর্থাৎ এত দেশের ছাত্র হুম, হুম। সেখানে। তো এই যে সব দেশের ছাত্র সেখানে খুব অল্প সময়ে আরবি শিখছে কেন? কারণ আমি যখন বাংলাদেশে আরবি ভাষাটা শিখছি, তখন আমাকে ওই যেখানে ফটোকপি করা হয়, বই-টই বিক্রি করে ফটোকপি, স্টেশনারি বলি আমরা হুম, ইংরেজিতে, হুম, এটাও হুম। তো ইংরেজি শব্দ। হ্যাঁ, হ্যাঁ। এটার বাংলা শব্দ কি? এখন এই বাংলা শব্দ শিখে যখন আমরা খুঁজে বের করতে পারছি না, আমি এটা আরবিতে যখন শিখতে যাচ্ছি কিরতসিয়া, হুম, আমি একবার শেখার পর ভুলে যাচ্ছি। হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করলে, ভাই আ স্টেশনারি বা এই যে ফটোকপি করে এই ধরনের দোকানকে আরবিতে কি বলে? সে আর মনে করতে পারছে না। হুম, হুম। কিন্তু একটা ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন যাচ্ছে বা আরব বিশ্বে যখন যাচ্ছে, সে প্রতিদিন কিরতাসিয়ার সামনে দিয়ে আসছে, যাচ্ছে, লেখা দেখছে কিরতাসিয়াতুল হারামাইন, হুম, হুম, হুম। কিরতাসিয়াতুল মদিনা। তো ওটা দেখে কিন্তু তার শেখা হয়ে যাচ্ছে। আর মুখে তাকে কোনোদিন উচ্চারণ করতে হুম, হুম। হয়নি। তো এই যে একটা সুযোগ, এই সুযোগটা সে বহির্বিশ্বে পাচ্ছে।
তো সেটা আমার প্রতিষ্ঠানে আমি আমার ছাত্রের জন্য আমি আমার জায়গাতে যদি তৈরি করতে পারি, এনগেমাস লোগাবি তৈরি করতে পারি, তাহলে খুব সহজেই ভাষাটা শেখা এবং সম্ভব। যারা হচ্ছে বাসায় নিজেদের বাচ্চাদেরকে শিশুদেরকে আরবি ভাষায় অভ্যস্ত করে তুলতে চায় তাদের জন্যও একই পরামর্শ। একই পরামর্শ, কারণ আমরা এটা তো আরবি ভাষা তো একটা বিদেশি ভাষা, হুম, হুম। মানে বিদেশি বলতে অনেক সময় কষ্ট হয় আমাদের, যেহেতু আমাদের দিনের সাথে আমাদের কোরআন ও হাদিসের সাথে, আমরা এই জন্য খুব সুন্দর করে বলি যে বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আরবি ভাষা আমার প্রাণের ভাষা। তো আচ্ছা। এই আরবি ভাষাটা এটা যত কিছুই হোক বিদেশি ভাষা তো, হুম, হুম। এখন বিদেশি ভাষা তো দূর কি বাত, আপনি বাংলাটা যখন আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই, হুম, হুম। আপনি একটু আপনার বাসায় চিন্তা করে দেখেন যে ছোট বাচ্চা যখন 18 মাস 16 মাস থেকে একটু কথা বলা শুরু করে, আমরা এক একটা শব্দ তাকে কয়বার করে বলি, Right. শুধুমাত্র দাদা বা দাদি শেখানোর জন্য আমরা কয়দিন তার পেছনে সবাই মিলে চেষ্টা করি যে হুম, বলো বলো দাদা দাদা, হুম, ও শুধু দা বলে থেমে যায়, না বলে থেমে যায়, হয়তো 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে গিয়ে সে বলছে না না। হুম, হুম। তাহলে এইটা যে আমার এর পেছনে যে আমার একটা শ্রম। শ্রম যাচ্ছে, একটা ধারাবাহিক প্রচেষ্টা যাচ্ছে, মাতৃভাষা আমরা কখনো চিন্তাও করছি না যে আমার পিছনে শ্রম গিয়েছে, এটাকে আসলেই। ন্যাচারাল বিষয় মনে করছি আমরা। এটি তো হওয়ার কথা। স্বাভাবিক। তো ঠিক বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে সেটার প্রয়োজনীয়তাটা আরেকটু বেশি অনুভব হওয়ার কথা, হুম, হুম। এবং সেই চেষ্টাটা শিক্ষক কি করতে হবে, সেই শিক্ষাটা যদি বাসায় দিতে চায়, তাহলে বাসাতেও তার বাবা মা যিনি শেখাচ্ছেন তাকে সেভাবে সামনে অগ্রসর হতে হবে। বাচ্চাদের হচ্ছে আরবি শেখানোর জন্য আপনি যে পরামর্শ দিলেন, এটা তো খুব দারুণ পরামর্শ। আমরা যদি শিক্ষার্থীদের প্রসঙ্গে ফিরে আসি। এখন বর্তমানে বাংলাদেশে আমাদের নানামুখী শিক্ষা ব্যবস্থা। একদিকে আ সাধারণ শিক্ষা, যেটাকে আমরা জাগতিক শিক্ষা বলছি। আবার আরেকদিকে হচ্ছে কওমি মাদ্রাসা। আ আবার কওমি মাদ্রাসার সাথেই মিলিয়ে এবং সাধারণ শিক্ষার সাথে কিছুটা মিল রেখে আরেকটা আছে আলিয়া মাদ্রাসা। জি। আর এর বাইরে তো এখন প্রতিনিয়ত নতুন, নতুন ধারা। সিলেবাস, হ্যাঁ, ধারা, উপধারা আবিষ্কার হচ্ছে। বর্তমান যুগের যে চ্যালেঞ্জ এবং এখনকার যুগের যে আবহ, তাতে আপনার কি মতামত? এই সিলেবাসগুলো যেটা যেখানে আছে সেটা সেখানেই আ ভালো আছে নাকি এটাতে আসলে সংস্কার প্রয়োজন? প্রথম বিষয় তো হচ্ছে আপনার আলাদা আলাদা যে জায়গাগুলো, সেই জায়গাগুলো প্রত্যেকটা যার যার জায়গায় ঠিক আছে। আপনি আপনার সন্তানকে বা আপনি আসলে নিজে কি হতে চাচ্ছেন, আপনি যখন আলেম হওয়ার চিন্তা করবেন, তো আপনাকে তখন স্বভাবতই মাদ্রাসা খুঁজে নিতে হবে। আপনি যখন সাধারণ শিক্ষিত একজন মানুষ হতে চিন্তা করবেন, চাই সেটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, অথবা যেকোনো পেশায় আপনি যেতে চাচ্ছেন সাধারণ, আপনাকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানই বেছে নিতে হবে। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা যার যার জায়গায় ঠিক আছে। কিন্তু সিলেবাসের পরিবর্তন অথবা উন্নয়ন এটা যদি বলেন, তাহলে আমি বলব যে সিলেবাসটা মূলত বা কারিকুলাম এটা সব সময়ের জন্য পরিবর্তনশীল। আচ্ছা। মৌলিক জায়গায় কোনো ধরনের পরিবর্তন না এনে, অথবা উচ্চশিক্ষার ধারায় যে প্রধান প্রধান কিতাবগুলো থাকে, বই থাকে, বা আপনার যেটাকে আমরা রেফারেন্স বুক বলি, মাসাদের মারাজিয়া থাকে, সেই রেফারেন্স বুকগুলোর মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না। কিন্তু উপকরণ ধরনের যে বইগুলো, হুম, হুম, হুম। সিলেবাস বুক যেগুলোকে বলি আমরা, সেটা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত পরিবর্তনের চিন্তা মাথায় রাখতে হবে। আপনি আমাদের সেটাকে কওমি। যুগ উপযোগী করা, হুম, হুম। সেটাকে ছাত্রদের অবস্থা অনুযায়ী উপস্থাপন এবং ধরন, এগুলোকে বিবেচনা করে প্রস্তুত করা, এগুলো সব প্রয়োজনীয় হয়ে যায়। আমি মোটামুটি আপনার কথা বুঝতে পেরেছি। তারপরেও আপনি আমাদের দর্শকদের জন্য আরেকটু সহজ করে যদি উদাহরণ দিয়ে বলেন আমাদের কওমি সিলেবাস থেকে। আহ, কওমি সিলেবাস থেকে ধরেন, কওমি সিলেবাসকে আমরা তো সাধারণত দর্সে নিজামি বলি। হুম, হুম, দর্সে নিজামির অর্থ এই নয় যে এটাকে কখনোই আর পরিবর্তন করা যাবে না, হুম, হুম, হুম। বরং এদাদুল মানাহিজ বা সিলেবাস প্রণয়ন বিষয়ক যেই পড়াশোনা আমরা করেছি, ওয়ালিল্লাহিল হামদ, সেই পড়াশোনার ভিত্তিতে এবং এই বিষয়ের যারা বিশেষজ্ঞ তাদের চিন্তা থেকে যদি বলি, তাহলে আপনাকে এই জায়গাতেও কিছু পরিবর্তন সময় উপযোগী করতে হবে। সময় উপযোগী পরিবর্তন কিছু আপনাকে এখানে করতে হবে, এবং সেটা শুধুমাত্র গ্রন্থে নয়, বইয়ে নয়, বা কিতাবে নয়, উপকরণের ধরনের মধ্যেও, উপস্থাপনের ধরনের মধ্যেও।
এবং কিছু কিছু বিয়োজন আপনাকে করতে হবে। এক কথায় যে কোনো সিলেবাসই সংযোজন বিয়োজন এটা প্রয়োজনীয়। না, আমি চাচ্ছিলাম যে আপনি একটু নাম ধরে যদি বুঝিয়ে আরো বলেন। আরো যদি নাম ধরে বলতে যাই তাহলে অনেক সময় আহ, বিভিন্ন মত পার্থক্য কিংবা অনেক বিষয় চলে আসে। তারপর আমি আরেকটু নাম ধরে অথবা আরেকটু স্পেসিফিক যদি বলি তাহলে আমাদের ধরেন কথার কথা শরহেবেকায়া পর্যন্ত। জি। শরহেবেকায়ার নিচের যে কিতাবগুলো আছে হুম হুম এই কিতাবের অনেকগুলোর মধ্যেই কিছু পরিবর্তন আনা জরুরি। হুম হুম, পাশাপাশি উপস্থাপনে এবং ভাষায় পরিবর্তন আনা জরুরি আচ্ছা এবং পাঠদানেও পরিবর্তন আনা জরুরি। আচ্ছা। লক্ষ্য উদ্দেশ্যে পরিবর্তন আনা জরুরি। এমন অনেক কিতাব রয়েছে যেটা ভাষা এমন যে ছাত্র সেই ভাষাকে আত্মস্থ করছে ভিন্ন আরেকটা ভাষায়, এবং এই দুইটা ভাষার কার্যক্রম বুঝতে হচ্ছে তাকে মাতৃভাষায়, এবং এই তিন ভাষার কার্যক্রম মূলত চলছে আরেকটা ভাষা শেখার জন্য। আমি আরেকটু স্পষ্ট করে বলি, হুম হুম নাহমির কিতাবের কথা যদি আমরা চিন্তা করি, হুম হুম। মিজান কিতাবের কথা যদি আমরা চিন্তা করি, তো এই দুইটা কিতাবই আসলে আমাদের কেন পড়া হচ্ছে? আরবি শেখার জন্য। আরবি ভাষা শেখার জন্য। এই দুইটা কিতাবই লেখা হয়েছে ফার্সি ফার্সি ভাষায়, ভাষায়। এবং এটাকে আমাদের অনেক প্রতিষ্ঠানে, এখন যদিও পরিবর্তন হয়েছে, অনেক প্রতিষ্ঠানে সেটাকে অনুবাদ করা হচ্ছে উর্দু ভাষায়, আচ্ছা। আর ছাত্র সেটাকে বুঝতে পারছে বাংলা ভাষায়। হুম হুম। আরো ওলামা একরাম বলেন যে এটা মিনাল আজাইব ইসলামানিয়া, যে অষ্টম আশ্চর্য বা সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভারত উপমহাদেশের এটা। আচ্ছা। তো এই জায়গাতে আপনার পরিবর্তন আনা জরুরি। আপনি নাহবি মিরটাকে আপনি এই নামের জায়গায়ও ভিন্ন আসতে পারে, ইলমুন নাহু, অথবা আপনি ভিন্ন নাম দিয়ে একটা কিতাব বোর্ড সেটা প্রণয়ন করতে পারে। বোর্ড প্রণয়ন করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে পারে, কিন্তু সেই কিতাবই রাখতে হবে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত, এটা বলা যায় না। হ্যাঁ, পরিচিত হওয়ার জন্য যেমন কাফিয়া কিতাব আছে, এই কাফিয়া কিতাব অত্যন্ত জরুরি, এবং এটার উসলুবের সাথে, এটার ভেতরের গঠন প্রণালীর সাথে, এটার লেখার যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটার সাথে একজন ছাত্রের পরিচিত হওয়া দরকার। কিন্তু এই কাফিয়া কিতাব বোঝার জন্য যতটুকু জ্ঞান, যতটুকু শক্তিমত্তা, যতটুকু নাহুর ধারণা তার থাকা চাই, এটা কি আসলে প্রত্যেকটা ছাত্রের তৈরি হয়েছে? আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে তাদের বোঝার সুবিধার্থে যদি আমরা তাদের মাতৃভাষায় নাহবে মীর এবং মিজান কিতাবটাকে পড়াই, একদম সহজ কথায় অনেক প্রকাশনী এগুলোর অনুবাদ করেছে। সেই অনুবাদ বইগুলোই যদি সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমাদের অনেক ওলামায়ে কেরাম বলেন যে এইটা তাদের জন্যে একটু তাদের জন্য ধ্বংসাত্মক। যেটা হ্যাঁ, আমি এক্ষেত্রে কিছুটা একমত। সেটা হচ্ছে যে অনুবাদ যদি বলেন আপনি যে নাহবে মীরের অনুবাদ, হুম, মিজানের অনুবাদ, হুম, হুম, হুম। তাহলে আমি বলব যে না, এই অনুবাদ পড়ানোর দরকার নেই। বরং ইলমুন নাহুটাকে মাতৃভাষায় সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এমন একটা কিতাব উপস্থাপন করা চাই। আচ্ছা। অথবা যদি সহজ আরবিতে লেখা হয় সেটা শিক্ষক তাকে পড়িয়ে দিলেন, বুঝিয়ে দিলেন কিন্তু মাতৃভাষা, ২ টা কি এটা আরো একই বেশি হয়ে গেল ভালো। না? ২ টা কি একই হয়ে গেল না? না, যে একই হলো না। মাতৃভাষায় কারণ ইলমুন নাহু। অনুবাদ আর মৌলিক রচনা কখনো এক হয় না। আচ্ছা। অনুবাদে আপনাকে একটা নির্দিষ্ট গলি পথ দিয়ে হেঁটে যেতে হয়। হুম, হুম, আপনি আশপাশ যাওয়ার কোনো সুযোগ থাকে না। হুম, হুম, এবং আপনাকে যেই উসলুব অথবা বর্ণনা ভঙ্গি আছে, হুম, হুম, যেই ধারাবাহিকতা আছে সেটা লক্ষ্য রেখে আপনাকে সামনে অগ্রসর হতে হয়। হুম, হুম, হুম। কিন্তু মৌলিক রচনায় কিন্তু আপনি বোঝানোর ক্ষেত্রে আপনার মতো করে, অথবা আপনার যে ছাত্ররা আছে, টার্গেট অডিয়েন্স, তাদেরকে চিন্তা করে কিন্তু আপনি বিষয়টাকে উপস্থাপন করতে হুম, হুম। পারছেন। না, তাহলে আমি একটা অনুবাদের ভিন্নতা কথা আসলো। বলছি এজন্য যে যেহেতু নাহবে মীর এবং মিজান দীর্ঘদিন জি, পর্যন্ত আমাদের দর্সে নিজামীর মধ্যে রয়ে গেছে এবং জি। এটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা মোটামুটি স্বীকৃত। এটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা না, বেশ এই ফায়দা এই পেয়েছে। জায়গাটাতেই তো মূলত পরিবর্তনের কথা, যে আসলে আচ্ছা। এই কিতাবটার প্রয়োজনীয়তা স্বীকৃত না ইলমুন নাহবের প্রয়োজনীয়তা স্বীকৃত। আপনি যদি কিতাবের কথা বলেন হুম, হুম, হুম। তাহলে আমি বলবো যে এটা অবশ্যই পরিবর্তনযোগ্য, আচ্ছা। এবং এই চিন্তাটাকেই পরিবর্তন করা উচিত। কারণ হচ্ছে সিলেবাস বা কারিকুলাম সব সময়ের জন্য স্বতঃসিদ্ধ বিষয় নয়। হুম, 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 এটা সব সময় সংযোজন, বিয়োজন এবং পরিবর্তনের দাবি হুম, রাখে। হুম। তাছাড়া এবং এই আমি জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থায় দেখবেন আপনি
কয়েক বছর পর পর কিংবা বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাব, আমি এই জন্য শুরুতেই বলে নিয়েছিলাম যে রেফারেন্স বুক বা মাসাদের মারাজি টাইপের যেগুলো আছে সেগুলোর মধ্যে পরিবর্তন করারও যেমন প্রয়োজন নেই এবং সুযোগও নেই, আবার সেগুলো ছাত্রদের বিশেষজ্ঞতা অথবা ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য পড়াও খুব জরুরি। কিন্তু যেটাকে আমরা ওসিলা বলি অথবা মাধ্যম স্তর বলি, মাধ্যমিক স্তর বা যেই সমস্ত কিতাবকে আমরা মাধ্যম বিবেচনা করি, সেটা আমি কেন ভালোটা কিংবা সহজ অথবা আকর্ষণীয়টা উপস্থাপন করব না, সেটা কেন তাছাড়া গ্রহণ করব না? ভাষা এবং ভাষার ব্যাকরণ জি। এগুলো তো প্রতিনিয়ত নতুনত্ব এবং আধুনিকায়ন এগুলোর মধ্যে রচিত না, হয়। একটা যেমন আরবি ভাষার ব্যাকরণের মধ্যে বা আপনার কাওয়ায়েদের মধ্যে আপনি নতুনত্ব কিছু আসার সুযোগ নেই। আচ্ছা। এগুলো মানে নাহবিদ যারা ছিলেন তারা আলোচনা করে গিয়েছেন, তারা এগুলো ব্যাপকভাবে লিখে গিয়েছেন এবং এ ব্যাপারে আমরা যখন বিভিন্ন ধরনের নতুন তত্ত্ব অথবা নতুন বিষয় আমাদের সামনে আসে, সমস্যা সামনে আসে, আমরা প্রাচীন সে সমস্ত নাহর গ্রন্থ, আসলে নাহর তো অসংখ্য অগণিত প্রাচীন গ্রন্থ রয়েছে যেগুলোর সাথে আমাদের পরিচয়ই নেই, অথবা আমরা অনেক সময় আমাদের ক্ষুদ্র পড়াশোনার কারণে নামই জানা হয়নি, অথচ প্রাচীন ওলামা একরাম এই ধরনের বিষয় সমাধান লিখে গিয়েছেন। তো সেজন্য সেগুলো শেখা, জানা, বোঝার মতো আমার সক্ষমতা তৈরি করতে হবে। এখানে নতুন কিছু আসার সুযোগ নেই, কাওয়ায়েদ স্বতঃসিদ্ধ বিষয়। কিন্তু উপস্থাপনে নতুনত্ব আসতে পারে, ভাষায় নতুনত্ব আসতে পারে, স্তরে নতুনত্ব আসতে এবং পারে আসা উচিত। এবং আসা উচিত। এক্ষেত্রে প্রযুক্তির কি কোনো সংমিশ্রণ প্রয়োজন আছে? অবশ্যই প্রযুক্তি মূলত সহায়ক সব সময়ের জন্য, এবং প্রযুক্তি এখন আছে, আগে ছিল না বিষয়টি এমন নয়। প্রত্যেক যুগেই কিন্তু প্রযুক্তি ছিল। ধরনটা প্রতিনিয়ত আধুনিক হয়েছে। আপনি যখন কোনো একটা কিছু হাত দিয়ে করতে হতো, তো সেখানে আপনার বড় একটা যন্ত্র এসছে, সেটাও তো প্রযুক্তি। হয়তো সেই যন্ত্রের পরবর্তী সময়ে এসছে সেটা যে মেশিনারিজের মাধ্যমে, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে, ব্যাটারি চালিত, কিন্তু সবই তো প্রযুক্তি হিসেব করা। তো সেই বিবেচনায় উপস্থাপনে প্রযুক্তির সহায়তা গ্রহণ এবং উপস্থাপনে উপকরণ গ্রহণ, এটা শিক্ষা উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, আমি যদি সিলেবাসের ব্যাপারটা নিয়ে আরেকটু ব্যাপকভাবে আলোচনা করি যে বর্তমানে যারা মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করছেন, তাদের অধিকাংশ জি। অথবা বেশ অনেকেই তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদের কর্মক্ষেত্রটাকে সীমাবদ্ধ রাখছেন, বা যদি আমি বলি যে রাখতে বাধ্য হচ্ছেন তাহলে বোধহয় অত্যুক্তি হবে না। তো এইটার কারণটা আসলে কি সিলেবাস, নাকি তাদের মানসিকতা, নাকি বাংলাদেশের অবস্থা ভেদে এই এটা সমস্যাটা হয়? ত্রিমুখী সমস্যা, ত্রিমুখী এবং দেশীয় অবস্থান। ত্রিমুখী এই জন্য বললাম যে যারা আমাদের সিলেবাস প্রণয়ন অথবা শিক্ষা অভিভাবক যাদেরকে বিবেচনা করা হয়, তাদের অধিকাংশই বা অধিকাংশের অধিকাংশ তারা এটাকে একটা নির্দিষ্ট জায়গা সীমাবদ্ধ রাখাকেই পছন্দ করেন, অথবা উপার্জনের এই জায়গাটাকে তারা বিভিন্ন কারণে ব্যাপক করতে চান না। একদিকের সমস্যা। আরেক দিকে যারা বেড়ে উঠছে তারাও বিভিন্ন ধরনের বা এই জাতীয় আলোচনা শুনে শুনে এবং তাদের উপার্জনের জায়গাটাকে নির্দিষ্ট মনে করে তারাও সেই জায়গা থেকে বের হতে পারে না, এবং তাদের ভিতরে একটা ভয়ও কাজ করে অনেক সময় যে উপার্জনের জায়গাটা যদি ভিন্ন হয় তাহলে আমাকে অন্য মনে করবে। আচ্ছা। এটা একটা বিষয়। আর তৃতীয় যে, এই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা ত্রিমুখী সমস্যা, তৃতীয় যেটা, যে রাষ্ট্র প্রত্যেকটা আহ, অবস্থানের মানুষের জন্য ব্যবস্থাপনা রাখা তার দায়িত্ব ছিল। রাষ্ট্র এই জায়গাতে এসে মাদ্রাসা শিক্ষার্থী বা বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ব্যবস্থাপনাগুলোকে সংকুচিত করে রেখেছে, এবং খুব ইচ্ছাকৃতভাবে এবং খুব ভেবেচিন্তে তারা এটাকে অনেকটা সংকুচিত করে রেখেছে। তো এই ত্রিমুখী সমস্যার কারণে, এবং সর্বশেষ যে শব্দটা আপনি বলেছিলেন যে বাংলাদেশীয় পারপাস প্রেক্ষাপট। থেকে বা প্রেক্ষাপট থেকে, এটা অনেকটা আপনি দেখবেন একই ধারা, দর্শে নিজামীর যে ধারা বা আমাদের দেশীয় অবস্থান থেকে আমরা যেটাকে আমাদের পড়াশোনার ধারা মনে করি, সেই ধারায় পড়াশোনা করেই দেবন অথবা ইন্ডিয়াতে মানুষ বিভিন্ন ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন, এবং সেটাকে তারাও এতটা নিচু মনে করছেন না বা খাটো করে দেখছেন না। পাকিস্তানেও তারা বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, সেখানেও তারা এই কাজগুলোকে
কিংবা সংযোজনগুলোকে খুব বেশি ছোট করে দেখছেন। ভাই আমি আপনাকে যদি আরেকটু ভেঙে বলি, আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, আপনার পড়াশোনা এবং কর্মজীবনের যে অভিজ্ঞতা, সেটা থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে কওমি মাদ্রাসা থেকে যারা পড়াশোনা শেষ করছেন, তাদের জন্য কি আসলে চাইলেই অন্য কোনো কর্মক্ষেত্র বেছে নেওয়া সম্ভব? একই সাথে যদি আমি এই প্রশ্নের সঙ্গে এটাও যুক্ত করি যে রাষ্ট্র কি চাইলে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অন্য কোনো কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবে বা তাদের কর্মক্ষেত্রটাকে কি ব্যাপক করতে পারবে? রাষ্ট্র চাইলে অন্য এই শব্দ না হলেও ব্যাপক এই শব্দে আমি বলবো যে রাষ্ট্র চাইলে ব্যাপক করতে পারে। আচ্ছা, যেমন? রাষ্ট্র চাইলে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রকে অনেক ব্যাপক করতে পারে। সেটা হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী, বিশেষভাবে যদি বলি কওমি মাদ্রাসা শিক্ষার্থী যারা, তাদের সরকারি ইসলামিক কার্যক্রম যেগুলো সেগুলোর মধ্যেই ঢোকার সুযোগ নেই। আর্টি হিসেবে, রিলিজিয়াস টিচার হিসেবে আর্মিতে, নৌবাহিনীতে, অন্যান্য জায়গাগুলোতে সেখানে ঢোকার সুযোগ নেই। তো এটা তো ইসলামিক কার্যক্রম, আমরা তো এটা স্বীকৃতি দিচ্ছি যে হ্যাঁ, ইমাম হিসেবে সে, খতিব হিসেবে সে কার্যক্রম করবে, কিন্তু কওমি মাদ্রাসার হলে সে কিন্তু সেখানে যেতে পারছে না। এবং সেই জায়গাটার জন্য যতটুকু যোগ্যতা দরকার, আমি মনে করি এই ছেলেদের সেই যোগ্যতাটা একটু বেশি আছে, তার চেয়ে বেশি, অনেক বেশি আছে। তেলাওয়াতের বিশুদ্ধতা, জুমা পড়ানোর মতো তার দক্ষতা, আরো অন্যান্য যেই প্রয়োজনীয় দিকগুলো আছে একজন আর্টিস্ট থাকা দরকার, সেগুলো সব তার মধ্যে বিদ্যমান, কিন্তু সরকার তো এখানে তাকে দিচ্ছে না। আচ্ছা, তাহলে ব্যাপকতার প্রশ্নে এখানে সরকারি মানে তাদের সদিচ্ছার একটা ব্যাপার আছে। বাকি অন্য বলতে এখানে আসলে অন্যের জায়গাগুলো তো আসলে নির্দিষ্ট করতে হবে যে কোন জায়গাটাতে আসলে সরকার দিবে, বা এটা আমরাও নির্দিষ্ট করে দিতে পারি, বা সরকারও সেখানে নির্দিষ্ট করতে পারে চাইলে। বা যদি আমি সরকারের ব্যাপারটা বাদ দেই, ব্যক্তিগত পর্যায় থেকে যদি হয়, হ্যাঁ? যে মাদ্রাসা এবং মসজিদ, মাদ্রাসার শিক্ষকতা আর মসজিদের দায়িত্ব পালন, এই ২ টার বাইরে যদি একজন মাদ্রাসার শিক্ষার্থী ভাবেন যে আমি তৃতীয় কোনো পথ বেছে নেব, তাহলে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে কি মনে হয়? তিনি কি পারবেন? বা তার কি এরকম কোনো জায়গা আছে যে এখানে তিনি এপ্লাই করতে পারেন বা চেষ্টা করতে পারেন? অনেক জায়গায় আছে, যেমন আমাদের এখন তো আলহামদুলিল্লাহ মিডিয়ার অঙ্গনটাতে আমাদের অনেকেই কাজ করছে। জি। মিডিয়ার অঙ্গনটাতে আসলে প্রয়োজনটা কি? স্কিল। হুম, হুম, স্কিল তো আপনার কোনো শিক্ষা ব্যবস্থার সাথে সীমাবদ্ধ না। হুম, হুম, হুম। এখন একজন ছাত্র সেখানে তার বাংলা ভাষায় ভালো দক্ষতার কারণে সে দৈনিক পত্রিকার অফিসগুলোতে সে কাজ করছে এবং সেখানে সে ব্যাপক ভালো করতে পারছে আলহামদুলিল্লাহ, এবং অধিকাংশরাই যারা করছে খুব ভালো করছে তারা। তো এটাকে অনেক সময় অনেক পত্রিকা বা অনেক জগৎ যেটাকে বলি আমরা, ওই জগতের অনেকেই এটাকে তারা সহজ করতে চান না, যে এই লোক তিনি যদি এই পাতা অথবা এই জায়গায় তিনি কাজটা করতে পারছেন, তাকে আরো একটা পাতা অথবা আরো একটা জায়গায় আমি তাকে ব্যবহার করতে পারি বা সুযোগ দিতে পারি, কিন্তু সেই সুযোগটা তারা বিভিন্ন কারণে দিচ্ছেন না। আচ্ছা, সুযোগ ছিল, শুধু সরকার না, মানুষের এছাড়াও আপনার অফিসিয়াল অনেক কাজ আছে যেগুলোর সাথে আসলে খুব বেশি বিশেষায়িত শিক্ষার প্রয়োজন না। সেখানে কিছু মৌলিক স্কিল দরকার, নৈতিকতা দরকার, কাজটাকে বোঝা দরকার, সেটা চাইলেই সে করতে পারে। তো এখানে দুইটা দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে আসলে যারা দিচ্ছেন বা দিবেন তাদের যেমন এখানে আগ্রহের জায়গাটা অনেক সময় কম বেশি হয়, আবার যিনি যাচ্ছেন তারও কিছুটা ভয় শঙ্কার জায়গা থাকে যে আমি ওই জায়গাতে যদি কাজ করি তাহলে আমার অঙ্গনের লোক কি ভাববে। যদিও সেটা হালাল, যদিও সেটা সুন্দর এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিচু কাজও নয়, কিন্তু ওই যে আমরা আমাদের উপার্জনের জায়গাগুলোকে একেবারেই সীমাবদ্ধ করে ফেলেছি। এবং এই জন্য আমি খুব ব্যাপকভাবেই ওই বিষয়টি বলেছিলাম যে প্রত্যেক শিক্ষা ব্যবস্থাই তার উপার্জনের জায়গাটাকে হালাল এটা ঠিক রাখতে পারেন, কিন্তু একেবারেই সীমাবদ্ধ করে ফেলা, এমন সীমাবদ্ধতায় মূলত নেতৃত্ব এবং সমাজের সাথে মেশার জায়গা থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়ছি। এবং কখনো কখনো আমরা কিন্তু সেগুলোকে গ্রহণও করছি, কিন্তু এটাকে যদি আমরা পরিকল্পিতভাবে গ্রহণ করতাম এবং সেভাবে প্রস্তুত করতাম এবং এটাকে স্বাভাবিক রাখতাম, তাহলে আমাদের শিক্ষার্থীরাও যেমন এটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারত এবং উপার্জনের জায়গাটাও আমাদের ব্যাপক হতে পারত। সেক্ষেত্রে আমি উপার্জনের জায়গা বলি,
ব্যাপকতা বলি অথবা অন্য যে কোনো বিষয় বলি, একটা বিষয় আমি সবসময় খুব গভীরভাবে এবং খুব আহ, আগ্রহের সাথে বলি এবং প্রয়োজনীয়তার কারণে বলি, সেটা হচ্ছে যে আমরা যেখানেই থাকি আমাদের নৈতিকতা, আদর্শ, আমাদের দিন, আমাদের ঈমান, আমাদের পোশাক, আমাদের দিনই সৌন্দর্য, এগুলো যেন কোনোভাবেই ছোট না হয়, খাটো না হয় এবং হারিয়ে না যায়। তাছাড়া এমনিতেও আসলে ব্যাপকতার চিন্তাটা এখন করা অপরিহার্য, কারণ যে পরিমাণ শিক্ষার্থী প্রতিনিয়ত বা প্রতি বছর বাংলাদেশে প্রডিউস হচ্ছে, কয় মাদ্রাসা শিক্ষা সমাপন শেষ করছেন তারা, যদি শুধু মসজিদ এবং মাদ্রাসাকে আমরা সীমাবদ্ধ ধরে রাখি, তাহলে সেই পরিমাণ কিন্তু কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না মসজিদ এবং মাদ্রাসা। প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী আসছেন সেই পরিমাণ কিন্তু মসজিদ মাদ্রাসা তৈরি হচ্ছে না। কিন্তু অপরদিকে যদি এর বাইরে কর্মক্ষেত্র আমরা বিবেচনা করি, হালাল হারামের সীমা রেখা মেনে কিন্তু যে কেউ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, হালাল হারামের সীমা রেখা মেনে তিনি যে কোনো কোম্পানির ডাটা অ্যানালিস্ট হতে পারেন, ডাটা এন্ট্রি জায়গায় কাজ করতে পারেন, প্রচুর জায়গা আছে এবং তারা চাইলে সেটা পারেন। বাকি অবশ্যই নিজের ঈমান আমল সেগুলোকে ঠিক রাখা। আমাদের মুরব্বীরা যে জায়গাটায় ভয় পান যে যখনই তার কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যায় তখন তার ঈমান আমলে ধস নেমে আসে, যদি তারা সেই জায়গাটা ঠিক রাখতে চান বা ঠিক রাখতে পারেন তাহলে আশা করি আমাদের নিষেধাজ্ঞা। আমি এই জায়গাটাতে সবসময় বলি আসলে আশঙ্কার জায়গাটা থেকেও আমাদের একটু বেরিয়ে আসা দরকার। মানে আমরা কেন এতটা আশঙ্কা করি যে আমার কাছে পড়া একটা ছাত্র বা একটা শিক্ষার্থী কোথাও গেলেই ধ্বংস হয়ে যাচ্ছে, কোথাও গেলেই নষ্ট হয়ে যাচ্ছে, বরং আমি কেন এটা নিজের ভিতরে এভাবে বিল্ড আপ করতে পারি না যে ইনশাআল্লাহ আমি এটাকে এমন ভাবে তৈরি করে দিলাম এটা পৃথিবীর যে প্রান্তেই যাক কিছু হবে না। মানে এই পরিবর্তনটা, ইতিবাচক পরিবর্তনটাও আনা যায়। আমরা আশঙ্কা করে করে আমাদের বিদেশে পড়ার ব্যাপারে কিংবা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে অথবা আজহারে পড়ার ব্যাপারে, দেশের বাইরে পড়ার ব্যাপারে অনেক সময় আমরা চিন্তা করি যে না এটা যদি পরিবর্তন হয়ে যায়, যদি পরিবর্তন হয়ে যায়। কিন্তু আসলে আমাদের যদি গবেষণার দৃষ্টিকোণ থেকে ডাটা অ্যানালাইসিস করা হয়, পরিসংখ্যান দাঁড় করানো হয়, কতজন ছাত্র পাওয়া যাবে যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একেবারেই চিন্তা চেতনায় সবকিছু নষ্ট হয়ে গিয়েছে, এবং রেশিও কত সেটার। পাশাপাশি যারা সেখানে পড়াশোনা করেছেন কয়জন এসে ব্যবসা বাণিজ্যে নেমে গিয়েছেন। আমি আমাদের দেশীয় জায়গা থেকে যদি রেশিও চিন্তা করি, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যারা আমাদের কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করতে গিয়েছেন তাদের খুব কম মানুষ পাওয়া যাবে যারা ব্যবসায় নিয়োজিত হয়েছেন। অধিকাংশই শিক্ষকতার সাথে আছেন এবং খুব ভালো ভালো জায়গায় তারা হাদিস পড়াচ্ছেন, কিতাব পড়াচ্ছেন এবং দ্বীনি ইলমের সাথে আছেন। পাশাপাশি তারা হয়তো নিজেরাও উদ্যোক্তা হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছেন, যেটাকে আমরা শিক্ষা উদ্যোক্তা বলি। বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিজেরা করছেন। বর্তমান সময় উপযোগী অনেকে ইসলামিক স্কুল করছেন। তো সেটা তো শিক্ষার সাথেই জড়িত আছেন, ধ্বংস তো হয়ে যাননি, নষ্ট তো হয়ে যাননি। কিন্তু এমনও তো আছে যে আপনার আমাদের দেশীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার পোশাক পরিচ্ছদ ঠিক নেই, তার চলাফেরা ঠিক নেই। এমনকি বড় প্রতিষ্ঠান যেগুলো আমরা আমাদের দেশীয় বিবেচনায় চিন্তা করি, সে সমস্ত জায়গা থেকে পড়ে এসে আমরা যদি বাংলা বাজার চিন্তা করি, চকবাজার চিন্তা করি, তাহলে অধিকাংশ ব্যবসায়ী পাওয়া যাবে যারা সাধারণ প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে অথবা সরাসরি দেওবন্দ করাচিতে পড়াশোনা করে এসছে। তাহলে আমি এই আশঙ্কাটা কেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে করছি, আমি এই আশঙ্কাটা কেন আজহারের সাথে করছি? অতএব আশঙ্কা থেকে বেরিয়ে আমাকে বিবেচনা করতে হবে যে আসলে আমি আমার ছাত্রকে এমনভাবে গড়ে তুলব যে সে অক্সফোর্ডে গেলেও ইনশাআল্লাহ সেখানে সে নতুন একটা ইসলামিক সেন্টার তৈরি করবে। তার যে ভেতরের সৌন্দর্য আছে, তার যেই সুবাস আছে, সেটা দিয়ে সে সুরভিত করবে। সে পরিবর্তন হবে না, বরং পরিবর্তন করবে। এই জায়গাতে আমাদের সকলের আসা উচিত। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।